অ্যাডিকশন অফ লাভ, ভালোবাসার নেশা গল্পের দ্বিতীয় অংশ। অনেক বাড়িতে এসে সব্যচারীর ঘরে যেতেই আঁতকে ওঠে। সব্যসাচী মাটিতে সেন্সলেস হয়ে পড়ে আছে, তার হাত দিয়ে রক্ত পড়ে যাচ্ছে। অনেক ছুটে গিয়ে সব্যসাচীর কাছে গিয়ে বসে আর দেখে সব্যসাচীর নিজের হাতে ব্লেড দিয়ে স্নিগ্ধার নাম লিখেছে আর চারদিকে রক্ত গড়াচ্ছে। অনেক একটা রুমাল দিয়ে রক্তটা চেপে ধরে আর সঙ্গে সঙ্গে একটা ডাক্তারকে কল করলে কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে। ঠিক সময়ে কল করেছেন, আর একটু রক্ত বেরিয়ে গেলে হসপিটালে ভর্তি করতে হতো। আমি কয়েকটা ঔষধ দিয়েছি, এগুলো খাইয়ে দিও। ওনাকে ইনজেকশন দিয়েছি, একটু পরেই উঠে যাবেন, আর ওনাকে একটু চোখে চোখে রাখবেন। আচ্ছা। ডাক্তার চলে গেলে একজন চাকরকে ডেকে ওষুধ আনানোর ব্যবস্থা করে অনেক, আর দিয়াশাকে কল লাগায়। অনেকদা, বলছি আমি বেরোতে পারছি না, তুমি একটু আসতে পারবে আমাদের বাড়িতে? পারবো, কিন্তু কোনো সমস্যা হয়েছে কি? এসে না হয় দেখো ওকে। কিছুক্ষণের মধ্যে দিয়াশা অনেককে বাড়িতে পৌঁছায়, আর একজন চাকর অনেকের ঘর অবধি দিয়াশকে পৌঁছে দেয়। দিয়াশা চারদিকটা অবাক হয়ে দেখছে। এত বড় বাড়ি, সব ব্র্যান্ডেড জিনিসপত্র দেখে অবাক হয়ে যাচ্ছে দিয়াশা। কিছুক্ষণ পর অনেকের কথায় ধ্যান ভাঙে দিয়াশার। ভেতরে এসো দিয়াশা। দিয়াশা ভেতরে গিয়ে একটা চেয়ারে বসে। এই আমার দাদা আর স্নিগ্ধার প্রিয়ন্সী সব্যসাচী চক্রবর্তী। নমস্কার দাদা, কিন্তু আপনার এটা কি অবস্থা? আর বলো না, স্নিগ্ধার জন্য আমার দাদাটা পাগল হয়ে গেছে। এসব বাদ দাও দাদা, তোকে একটা কাজ করতে হবে। সব্যসাচী অনেকের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। দাদা, আমরা জানি না যে এটা কে করেছে, কিন্তু আমাদের একটা চেষ্টা তো করতেই হবে। আমি কি হেল্প করতে পারি বল? দাদা, তিয়াসদার কি খবর বলো তো? তিয়াস? হ্যাঁ দাদা, তিয়াসদা জানি। তিয়াসদা এসব কিছু করতে পারে না, কিন্তু দিয়াশা বলছে কাউকে বিশ্বাস করা উচিত নয়, সেটা একদম সত্যি কথা। আর তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখলাম তিয়াসদাকে গত কয়েকদিন কোথাও দেখা যায়নি, না অফিসে না তিয়াসদার বন্ধুদের কাছে। সব্যসাচীদা, আমি একটা কথা বলি। সব্যসাচী দিয়াশার দিকে তাকালো। অনেকদার কথা অনুযায়ী আমার সন্দেহটা একটু বাড়লো। তুমি একটা কাজ করো, তিয়াসদাকে কল লাগাও আর একদম ক্যাজুয়ালি তোমার কষ্টটা শেয়ার করো, দেখা যাক কি হয়। সব্যসাচী তাড়াতাড়ি করে কল লাগায়। তিয়াস, বল ভাই, কেমন আছিস? সব্যসাচী, ভালো না রে। তিয়াস, কেন? সব্যসাচী, কেন তুই জানিস না? তিয়াস, আমি কি করে জানবো? সব্যসাচী, তোর কথা এত আটকে যাচ্ছে কেন? তিয়াস, কই কিছু না। সব্যসাচী, স্নিগ্ধাকে খুঁজে পাচ্ছি না, আমি মরে যাব ওকে ছাড়া। ভাই তুই বল আমি কি করব? তিয়াস, দেখ, আমি কি বলবো বল, আমি রাখছি। সব্যসাচী কিছু বলার আগেই কল কেটে দেয় তিয়াস। কিছুক্ষণ পুরো ঘরে নিস্তব্ধতা বিরাজ করলো। তারপর হঠাৎ দিয়াশা বলে ওঠে, অনেকদা, সব্যসাচীদা, দুজনেই রেডি হয়ে গাড়ি বের করো, স্নিগ্ধাকে নিয়ে আসতে হবে। অনিকার, সব্যসাচী আর
কোনো কথা না বলে রেডি হয়ে তিয়াশাকে নিয়ে তিয়াসদের বাড়িতে গেল। তিয়াস দরজা খুলতেই ভূত দেখার মতো চমকে ওঠে। কি তিয়াসদা, আমাদের আশা করনি এখানে, তাই তো? না মানে? সব্যসাচী তিয়াসকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়, আর তিয়াস সব্যসাচীকে আটকাতে গেলে অনেক তিয়াসের মুখে কিছু একটা চেপে ধরে, তার ফলে তিয়াস অজ্ঞান হয়ে যায়। সব্যসাচী অনিকার দিয়াশা সারা বাড়ি খুঁজেও স্নিগ্ধাকে পাচ্ছে না। তখন দিয়াশার চোখ যায় একটা কোণের ঘরের দিকে এবং সেখানেই ছুটে যায় আর সব্যসাচীকেও সঙ্গে করে নিয়ে যায়। কোণের দরজাটা খুলতেই সব্যসাচীর ধপ করে বসে পড়ে। সামনে স্নিগ্ধা রক্তাক্ত অবস্থায় নিস্তেজ হয়ে পড়ে আছে, গায়ে কালশিটে দাগ আর বেশিরভাগ জায়গায় আর মাথা দিয়ে রক্ত গড়াচ্ছে। অনিকার দিয়াশা স্নিগ্ধার কাছে যায় আর একটু পর যখন সব্যসাচীর হুঁশ ফেরে তখন সব্যসাচী ছুটে গিয়ে স্নিগ্ধাকে কোলে তুলে নেয় আর অনিক আর দিয়াশাকে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে আধ ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসে আর সব্যসাচীদের জানায় অতিরিক্ত মারের জন্য শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। বি পজিটিভ রক্ত হওয়ার রক্তের ব্যবস্থা হয়ে গেছে, উনি এখন ঠিক আছে। একটু পরে আপনারা দেখা করতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। তবে একটা কথা। কি? দেখুন, আমি দেখেছি যে ওনার মাথার পেছনে রড দিয়ে মারা হয়েছে, যার ফল খুব ভয়ঙ্কর কিছু হতে পারে। এখনই কিছু বলতে চাই না, জ্ঞান ফিরে এলেই সেটা বোঝা যাবে। এটা বলে ডাক্তার বেরিয়ে যায় আর সবাই স্তব্ধ হয়ে যায়। অনিকদা, তুমি সব্যসাচীদাকে কিছু খাইয়ে দাও, দাদার শরীরটা ভালো নয় তো। না দিয়াশা, আমি ঠিক আছি একদম, আমি স্নিগ্ধার সাথে দেখা করেই খাবো। দিয়াশা কিছু বলার আগেই অনেক ইশারা করে চুপ করিয়ে দেয়, কারণ সে জানে যে সব্যসাচী নিজের কথার নড়চড় করে না। কিছুক্ষণ পর স্নিগ্ধার জ্ঞান ফিরলে সবাই দেখা করতে যায়। কেমন আছিস স্নিগ্ধা? ভালো রে অনেক। তোকে কিরকম যেন একটা আলাদা রকম লাগছে। কেন? আমি আবার আলাদা হতে যাব কেন? না, এমনি মনে হলো আর কি। আচ্ছা, এই মেয়েটাকে? স্নিগ্ধাদি, আমায় চিনলে না? আমি দিয়াশা, ওই যে আমি তোমার সাথে অনিকদার খোঁজ নিতাম। অনিকের খোঁজ? স্নিগ্ধা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বল না অনেক। তুই কোন কিসে পড়িস বলতো? কেন 11-এ? হঠাৎ এই প্রশ্ন সবার মাথায় যেন বাজ পড়ল। সব্যসাচী 2 পা পিছিয়ে গেলে দরজায় ধাক্কা খায় আর স্নিগ্ধা সেই দিকে তাকায়। আরে এটা কে অনেক? স্নিগ্ধা, তুই দাদাকে চিনতে পারছিস না? ও, এটাই তোর দাদা না? আই অ্যাম সো সরি, আসলে আমি ওনাকে খুব ভালো করে লক্ষ্য করিনি, তাই হয়তো চিনতে পারিনি। দাদা ভালো আছেন? সব্যসাচীর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, নিস্তব্ধে চোখের জল ফেলে যাচ্ছে সে। কিছুক্ষণ পর ডাক্তার সব চেক করে সব্যসাচীদের জানায় যে স্নিগ্ধা তার জীবনের কিছুটা অংশ ভুলে গেছে। সব্যসাচী যেন পাথর হয়ে গেছে, এখন আর চোখ দিয়ে জলও পড়ছে না। হঠাৎ কাঁধে কারোর স্পর্শে পেছন ঘুরে তাকায় সব্যসাচী। সুজয়, স্নিগ্ধার বাবা। সবটা শুনলাম। সব্যসাচীর পাশে বসতে বসতে বলল, আমার মনে হয়
সবটা শেষ হয়ে গেছে কাকু। এরকম কেন বলছো বাবা? কিছুই শেষ হয়নি, বরং শুরু হয়েছে। তুমি আবার সবটা শুরু করবে কি করে কাকু? আমাকে এখন স্নিগ্ধা শুধুমাত্র অনিকের দাদা হিসেবে চেনে। দেখো, হাল ছাড়লে চলবে না, কিছু একটা উপায় বের করতে হবে। তাছাড়া আমার ভয়টা অন্য জায়গায়। এখন তো স্নিগ্ধা সেফ নয়, সেখানে তুমি ওর সাথে থাকবে না। আমার ভয়টা অসম্ভব বেড়ে গেছে। ডাক্তাররাও বলেছে ওকে জোর করে কিছু না মনে করাতে। কিছু বুঝতে পারছি না কি করব। আমরা একটা কাজ করতে পারি না? কি কাজ? আপনি কাকিমা, অনিক আর দিয়াশাকে একটু ডেকে আনবেন। আচ্ছা তুমি বসো, আমি ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ পর সবাই উপস্থিত হলে সব্যসাচী বলা শুরু করে, দিয়াশা, তুমি গার্লস হোস্টেলে থাকো তাই না? হ্যাঁ দাদা। তুমি কাকু, কাকিমা আর স্নিগ্ধা সবার থেকে আমাদের সাথেই থাকবে। দিয়াশা তো পারলে নিচে দেবে অনেকের বাড়িতে থাকতে পারবে ভেবে, কিন্তু তাও বলল, দাদা এটা কি করে হয়? কেন হয় না? তুমি আর অনেক স্নিগ্ধার সাথে থাকলে ও খুশি থাকবে। আর কাকু কাকিমা কিছুদিন, মানে যতদিন স্নিগ্ধা সুস্থ না হয় ততদিন আমাদের সাথে থাকুন। কিছুদিন মা বাবার ভালোবাসা পেলে হয়তো আমিও একটু কষ্টটা থেকে রেহাই পাবো। তৃষা, স্নিগ্ধার মা, এরকম করে বলতে নেই বাবা। আচ্ছা তুমি যা বলবে তাই হবে। অনেক, আমি স্নিগ্ধাকে রাজি করাবো দাদা। দিয়াশা, আমিও থাকতে রাজি কিন্তু দাদা। তারপর অনেক সব্যসাচীর কাছে গিয়ে স্নিগ্ধা খুব তাড়াতাড়ি তার কথা মনে করতে পারবে। তারপর তোদের বিয়ে আমরা ধুমধাম করে দেব। কি তাই তো? সুজয়, তিশা, দিয়াশা একদম অন্তরালে যত ইচ্ছে স্বপ্ন দেখ, সব স্বপ্ন ভেঙে দেব খুব তাড়াতাড়ি। একটা ডেভিল হাসি দিয়ে বলল। কিছুদিন পর স্নিগ্ধাকে নিয়ে সবাই অনেকদের বাড়িতে আসে। স্নিগ্ধাও খুব খুশি নিজের কষ্ট বেস্ট ফ্রেন্ডের সাথে থাকতে পারবে ভেবে। আর অন্যদিকে দিয়াশার সাথেও স্নিগ্ধার বন্ধুত্ব হয়ে গেছে ভালো। স্নিগ্ধা নিজের ঘরে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে আর সব্যসাচীর চোখ আটকে যায়। স্নিগ্ধা একটা হলুদ চুড়িদার পরে আছে। স্নিগ্ধার গায়ে রংটা অত্যন্ত মানিয়েছে। স্নিগ্ধার চুলগুলো স্নিগ্ধার মুখের সামনে পড়ে আছে, আর স্নিগ্ধার মুখের ভুবন ভোলানো হাসি যা সব সময় সব্যসাচীর মন কেড়ে নেয়। কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থেকে সব্যসাচী কয়েকটা বড় বড় শ্বাস নিল। তারপর দরজায় টোকা মারল। হঠাৎ কারোর দরজায় টোকা মারায় স্নিগ্ধা দরজার দিকে তাকায়, তারপর উঠে বসে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, ভেতরে আসুন সব্যসাচীদা। দাদা বলার দরকার নেই, নাম ধরেই ডেকো। কেন? আপনি অনেকের দাদা মানে তো আমারও। ওসব পরে ভাববে, আগে খাবারটা খেয়ে নাও। আচ্ছা আপনি বসুন তো একটু। মা রান্নায়, বাবা কাজে, আর ওই কুত্তাটা কোন দিকে মরছে কে জানে। দিয়াশাকেও দেখছি না, বড্ড একা লাগছে। আচ্ছা আমার কি হয়েছিল যে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? আমি কি করে জানবো? আরে কথা আটকে যাওয়ায় কি আছে চিলচিল?
তুমি অনেক সুন্দর জানো। থ্যাংক ইউ। এভাবে ওদের কথা চলতে থাকে। অন্যদিকে আসতে পারি। অনেক তাকিয়ে দেখলো দিয়াশা বাইরে দাঁড়িয়ে আছে। এসো। দিয়াশা সোজা অনেকের সামনে গিয়ে বসে বলল, দেখো এবার তোমার কথা রাখার পালা। আই লাভ ইউ। এবার আমাকে ঘুরিয়ে বলো। হঠাৎ একটা তীব্র চড় এসে গালে পড়ল দিয়াশার। দিয়াশা অবাক হয়ে তাকিয়ে রইল অনিকের দিকে। এইসব ফালতু কথা বললে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে রাখলাম। আর ইউ নো হোয়াট, আই হেট ইউ। ওয়ার্থলেস মেয়ে একটা। আর আমার আশেপাশে ফার্দার ঘুরঘুর করবে না। মাইন্ডেড। অনেক ঘর থেকে বেরিয়ে যায় আর দিয়াশার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করে। যতদিন না তুমি আমাকে ভালোবাসো ততদিন আমি তোমার পেছনে পড়ে থাকব। তুমিও এই দিয়াশা চৌধুরীকে চেনো না। অন্যদিকে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে স্নিগ্ধা আর সব্যসাচী মন দিয়ে সব শুনছে। ওর যেন এই চঞ্চল স্নিগ্ধাকেই খুব পছন্দ হয়েছে। স্নিগ্ধা সব কথার শেষে বলল, আচ্ছা তুমি কাউকে ভালোবাসো? খুব। তার জন্যই হাত কেটেছ? তুমি কি করে জানলে? আরে আমি আমার বন্ধুদেরও দেখেছি, ওদের ভিএফদের জন্য হাত কাটতো। যত সব ন্যাকামি। সব সময় ন্যাকামি নাও হতে পারে। আমি তো ন্যাকামি করিনি। তো তোমার প্রেমিকা খুশি হবে তাই তো করেছ। আমি সব জানি। না, প্রেমিকা হারিয়ে গেছিল তাই মরে যেতে চেয়েছিলাম। ও মা গো, ট্রু লাভ। ভালোবাসা নিয়ে এরকম বলতে নেই। সরি। আচ্ছা তোমার প্রেমিকার নাম কি? তোমাকে বলা যাবে না কেন? আছে কারণ। আচ্ছা তুমি কাউকে ভালোবাসো? নাম বলা যাবে। আমি তো সব বিয়ের প্ল্যানও করে নিয়েছি। বা তাকে সেই ব্যক্তি তিয়াসদা? আরে তোমার বেস্ট ফ্রেন্ড। সব্যসাচীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। এই কাঁদছ কেন? কই না তো। আচ্ছা আমার একটা কথা রাখবে? বলো। আমার সাথে একটু তিয়াসদার পরিচয় করিয়ে দাও তো, খুব প্রয়োজন। খুব। আচ্ছা বিকেলে করিয়ে দিচ্ছি। এখন উঠি, একটু কাজ আছে। আচ্ছা। স্নিগ্ধা আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর সব্যসাচী নিজের ঘরে গিয়ে তিয়াসকে কল লাগায়। হ্যালো তিয়াস ভাই, আমার ভুল হয়ে গেছে অনেক বড়। প্লিজ আমাকে ক্ষমা করে দে। তোকে তো সবটাই বলেছি আমি। ও সব বাদ দে। তোর জীবনের অনেক বড় একটা কথা বলতে চেয়েছি তোকে। কি? স্নিগ্ধা তোকে পছন্দ করে তিয়াস। কি? সব্য, তুই কি বলছিস এসব? স্নিগ্ধা সব ভুলে গেছে, সেটা তুই আমাকে বললি, কিন্তু এসব কি বলছিস? স্নিগ্ধা তোর ফিয়ন্সি। ওসব ভুলে যা তিয়াস প্লিজ। আমি চাই না ও আর কষ্ট পাক। ও তোকে ভালোবাসে। আর তুইও যখন তোর ভুল বুঝতে পেরেছিস তখন তোরা এক হয়ে যা। আমি চাই ও সব সময় খুশি থাকুক। যে আমার কাছে থেকে নাই বা হলো। আর কোনো কথা না, আমাদের বন্ধুত্বের দিব্যি। তোকে সব্য শোন। তিয়াসের কথা শেষ হওয়ার আগেই সব্যসাচী ফোন কেটে হাউমাউ করে কেঁদে দেয়।
তোমাকে অনেক ভালোবাসি স্নিগ্ধা, তোমার জন্য মরতেও রাজি তো। এইটুকু কোনো ব্যাপার না। তোমাকে নিজের অনেক অনেক কাছে চেয়েছিলাম, কিন্তু সেই চাওয়াটা নয়, তিয়াস পেল। তুমি আজীবন সুখে থেকো। আমি নিজ হাতে তোমাকে আর তিয়াসকে এক করে দেব। স্নিগ্ধা নিজের হাতের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল। অন্যদিকে তিশা, যা তো মা, এই কফিটা গিয়ে একটু অনিক বাবাকে দিয়ে আয়। দিয়াশা, আচ্ছা কাকিমা। দিয়াশা লাফাতে লাফাতে অনিকের ঘরের দিকে পা বাড়ালো। তারপর উঁকি মেরে দেখে অনেক বই পড়ছে। অনিকের ঘরে ঢুকে গিয়ে অনিকের সামনে দাঁড়িয়ে 32 পাটি দাঁত বের করে বলে, কফি হয়ে গেছে দেওয়া, এরপর বেরোও। ওভাবে বলছো কেন? আমি তোমাকে কত ভালোবাসি। এক থাপ্পড় দেব। ন্যাকামি করবে না আমার সামনে। সামনে থেকে সরো তো। তোমার মুখটা দেখলেই রাগ ধরে। আমাকে অনেক সুন্দর দেখতে, বুঝেছো? আমার ওপর কত ছেলে ক্রাশ খায় জানো? হয়েছে। সুন্দর মুখ মানুষের পরিচয় দেয় না। গট ইট। আর তুই আমার ঘরে আসবি না। কোন দরকার পড়লে বাড়িতে চাকরকে বলে আমার ঘরে পাঠাবে, তুমি আসবে না। আচ্ছা, দেখা যাবে। তুমি আমাকে একটু কলেজে পৌঁছে দেবে? পারবো না, প্লিজ। অনেক উঠে যেতে নিলে দিয়াশা অনেকের হাতটা ধরে। তখন অনেক ঘুরিয়ে একটা চড় মারে দিয়াশাকে। তুমি অনেক নির্লজ্জ একটা মেয়ে। এরকম মিডিল ক্লাস মেয়েগুলোর মতো এটাই আশা করা যায়। অসভ্য। অনেক বেরিয়ে যায় ঘর থেকে আর দিয়াশা গালে হাত দিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। কলেজে দিয়াশা কলেজে ঢুকতেই দেখে অনেক দাঁড়িয়ে আছে। তাই সেই দিকটা উপেক্ষা করে অন্যদিকে ঘুরতেই দেখে বিরসা, দিয়াশার বন্ধু, দাঁত বের করে দাঁড়িয়ে আছে। এই দাঁত কেলিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি দরকার তোর? আছে দরকার, আমার সাথে আয়। দিয়াশার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। ও ছাড় তো এবার। ঝেড়ে কাশ কি দরকার? এভাবে অ্যাসাইনমেন্টগুলো একটু করে দিবি। জানি তো বীরসা মশাই বিনা কাজে আমাকে ডাকবে না, সেটা তো সম্ভব নয়। আচ্ছা, তুই রেডি করে ক্লাসে নিয়ে বস, আমি যাচ্ছি। আচ্ছা। এতক্ষণ দূর থেকে এই সব দেখছিল একজন। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দিয়াশার দিকে। অতিরিক্ত ফর্সা গায়ের রং, যার জন্য কালো চুড়িদারটা গায়ে অত্যন্ত ফুটে উঠেছে। পাতলা ছিপছিপে চোখগুলো টানা টানা আর পাতলা গোলাপি ঠোঁটগুলো মুখের সাথে অতিরিক্ত সুন্দরভাবে বসানো, আর কোকড়ানো চুলগুলো কোমর অবধি ছাড়া। এক প্রকার নেশা ধরে যাচ্ছে ব্যক্তিটির চোখে। বীরসা চলে যেতেই ব্যক্তিটি গিয়ে পেছনের একটা অন্ধকার রুমের দেওয়ালের সাথে চেপে ধরে আর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, কোনো ছেলের কাছে যেন ঘেঁষতে না দেখি বেবি, মাইন্ড ইট। বলে দিয়াশার কানের তলায় ঠোঁট ছুঁয়ে দিয়ে চলে যায়। দিয়াশার মাথা ঘুরে আসে এরকম আকম্বিক ঘটনায়। তারপর মনে মনে ভাবে, ও বাবা, আমার আবার এত সুন্দর অ্যাডমাইরার আছে। কি কপাল আমার। এই নানা, আমার লক্ষ্য একমাত্র অনেক। বেরিয়ে গিয়ে অনিককে দেখে। অনিকের কাছে গিয়ে কিছু বলতে গেলে অনিক বলে, আবার চলে এলে? কি নির্লজ্জ দেখেছিস তোরা,
বন্ধুদের উদ্দেশ্য বলে। সবাই হেসে দেয় জোরে জোরে। দিয়ে আসার আগে লজ্জায় অপমানে সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আর অনেক তাচ্ছিল্যভাবে হেসে দিয়ে বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দিয়াশা একটা গাছের তলায় বসে হাউমাউ করে কেঁদে চলছে। আশেপাশে সবাই ঘুরে ঘুরে দেখছে সেদিকে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ বীরসা সামনে এসে দিয়াশাকে একটা রুমাল বাড়িয়ে দেয় আর দিয়াশা ছো মেরে রুমালটা নিয়ে চোখের জল মুছে নেয় আর ওটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয়। কি মেয়ে রে তুই, চোখটা মুছে ফেরত দে তো, তা না নষ্ট করে দিলি রুমালটা। এক লাথি মারবো। যা করেছি ভালো করেছি। তোর গাড়ি করে আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি। দেব না কেন? কিন্তু কাঁদছিলি কোন সুখে তুই? আমার শ্বশুর মরে গেছে তাই। ও শ্রাদ্ধে বিরিয়ানি চাই। অসভ্য কোথাকার। তারপর সেখান থেকে দুজন বেরিয়ে যায় আর দিয়াশা বাড়িতে গিয়েই চোর দেয় স্নিগ্ধার ঘরের দিকে। গিয়ে দেখে স্নিগ্ধা নেই, তাই মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। অন্যদিকে এটা তিয়াসদা থুক্কু, তিয়াসের বাড়ি সব্যসাচীদা। তখনই তিয়াস দরজাটা খুলে দেয়। আয় তোরা ভেতরে আয়। তিনজনে একসাথে বসলো। বল তোরা কি বলবি? তিয়াস তুই স্নিগ্ধাকে বিয়ে কর। দেখ, বিয়ের কথা পরে, আগে বল যে হঠাৎ এসবের মানে কি? সব্যসাচী কিছু বলার আগেই স্নিগ্ধার মোবাইলে একটা কল আসে, তাই স্নিগ্ধা একটু সাইডে চলে যায়। দেখ তিয়াস, অত জানি না, তুই ওকে বিয়ে করবি এটাই ফাইনাল। ওর আশেপাশে কোনো ছেলেকে আসতে দিতিস না। কেউ ওর কাছে গেলেই মারতিস। ইভেন আমাকে অবধি ছাড়িসনি। দেখ, আজও সেই মারের দাগ আমার গায়ে বর্তমান। সব্যসাচী শুধু একটা তাচ্ছিল্যের হাসি দেয়। যে মেয়েটার জন্য কারোর বেয়াত করিসনি, একটা হিংস্র মানুষ তৈরি হয়েছিলে, সেই মেয়েটাকেই তুই এক কথায় ছেড়ে দিলি। দেখ, ও সব কিছু করেছিলাম কারণ আমার কাছে স্নিগ্ধার ভালোবাসা ছিল, সেটা আজ নেই। ওর ভালোবাসা আর আমার ওপর নেই। ও তোকে ভালোবাসে। ওকে কিছু মনে করানোর চেষ্টা করলে ওর নাকি অনেক ক্ষতি হবে। তাই আমি চাই না ওকে আমার ভালোবাসার কথা জানাতে। ও যাতে খুশি হবে তাতেই আমার শান্তি। আমার সাথে ওর বিয়ে হওয়ার পর কি করবি? বিদেশে চলে যাব। এইখানে শুধু তোদের বিয়ে অবধি। ও আমাকে বড় দাদা হিসেবে সব দায়িত্ব নিতে বলেছে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করব। মানে আমি 2 মাস পরেই চলে যাব। তোর তো ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন না? বাবার বিজনেসটা সামলাবো। কাকু যেরকম এখন বিদেশে কাজ করছে, আমিও বিদেশে চলে যাব। তখন কাকু এখানে কাজ সামলাবে। আফটার অল এত সুন্দর একটা পরিবার, ছেলে বৌমা, সব কিছু নিয়ে কাকু থাকবে। জানি না কি বলবো। স্নিগ্ধার জন্য তুই নিজের স্বপ্নটাকে গলা টিপে মারছিস, আর কিছুই না। আসতে পারি? হ্যাঁ। স্নিগ্ধা গিয়ে তিয়াসের পাশে গিয়ে বসো। আচ্ছা। স্নিগ্ধা তিয়াসের পাশে গিয়ে বসলো আর সব্যসাচী একইভাবে ওদের দেখে যাচ্ছে। কত সুন্দর লাগছে একসাথে দুজনকে। ভালোই হলো পিচ্ছি, তুমি আমার থেকেও ভালো একটা বাচ্চা পেলে। এই সব ভেবেই সব্যসাচী একটা হাসি দিয়ে স্নিগ্ধাকে বলল, চলো স্নিগ্ধা,
বাড়িতে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আমি একটু তিয়াসের সাথে কথা বলে নেই। আচ্ছা, আমি বাইরে ওয়েট করছি। ওকে। সব্যসাচী গাড়িতে বসে চোখের জল ফেলতে থাকে। ছোটবেলায় মা বাবাকে হারালাম, ভেবেছিলাম অনেক আর স্নিগ্ধাকে নিয়েই বেঁচে থাকবো, কিন্তু আমাকে এইটুকু সুখও কেন দিল না ভগবান। তারপর দেখে স্নিগ্ধা গাড়ির দিকে আসছে। কি কথা হলো তোমাদের? হুম। তিয়াসদা বলল যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করবে, কিন্তু আমি বললাম 1 মাস পর। ও হুম। আচ্ছা, আমাকে ফুচকা খাওয়াবে? চলো। দুজন মিলে একটা ফুচকার দোকানের সামনে দাঁড়ালো। দাদা, দুধ ঝাল ঝাল ফুচকা দেবেন? 1 সেকেন্ড, তুমি ঝাল খাও তো। আমি ফুচকা খাই না, তুমি খাও। আচ্ছা, তাও তো প্লেট দিন, আমি 2 প্লেট খেতে পারবো। স্নিগ্ধা বসে বসে ফুচকা খাচ্ছে আর সব্যসাচী এক মনে তাকিয়ে আছে। চোখের কোণে জল চিকচিক করছে। স্নিগ্ধা হঠাৎ করেই সব্যসাচীর মুখে একটা ফুচকা ঢুকিয়ে দিল, আর সব্যসাচী একেবারে হকচকিয়ে যায়। তখন স্নিগ্ধা খিলখিলিয়ে হেসে দেয়। সব্যসাচী চট করে খেতে খেতে অন্যদিকে গিয়ে চোখের জল আড়াল করার বৃথা চেষ্টা করে। এইসব করো না পিচ্চি প্লিজ, আমি যে আর মেনে নিতে পারছি না। এই এক জিনিস তুমি আগেও করেছ, তখন তুমি আমার দুষ্টুমি করতে সারাক্ষণ, কিন্তু এখন তো সবটাই আলাদা। তুমি হয়তো সরল মনে করছো, কিন্তু আমি তো। এইসব ভাবতে ভাবতেই সব্যসাচী পেছন ঘুরে একটু এগিয়ে গিয়ে দেখে একটা মস্তান ছেলে স্নিগ্ধার দিকে এগুচ্ছে। সব্যসাচীর মাথায় আগুন চড়ে যায়, চোখগুলো অস্বাভাবিক লাল হয়ে ওঠে। হাত মুঠো করে নিয়ে ছেলেটাকে গিয়ে অত্যাধিক পরিমাণে মারতে থাকে। স্নিগ্ধা রীতিমতো ভয় পেয়ে গেছে আর কাঁপছে। সব্যসাচী ছেলেটাকে আধমরা করার পরেও এক লাথি মেরে স্নিগ্ধাকে কোলে তুলে নেয়। তার ফলে স্নিগ্ধা আরও খানিকটা কেঁপে ওঠে, কিন্তু সব্যসাচীকে কিছু বলার সাহস করে ওঠে না। স্নিগ্ধাকে গাড়িতে বসিয়ে সব্যসাচী ড্রাইভিং সিটে বসে রাগে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তারপর স্নিগ্ধার দিকে ঘুরে বলে, দেখো আই মিন স্নিগ্ধা, যতদিন না তোমার বিয়ে হচ্ছে ততদিন তুমি আমার দায়িত্বে থাকবে। এক পাও এদিক ওদিক করা যাবে না। গট ইট? স্নিগ্ধা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। দুজন মিলে বাড়িতে ঢোকে। সাথে সাথে দিয়াশা স্নিগ্ধাকে টেনে স্নিগ্ধার ঘরে ঢুকে আর দেখে সেখানে অনেক বসে আছে। যা দেখে দিয়াশা বেরিয়ে যেতে গেলেই স্নিগ্ধা টেনে নিয়ে বসায় তার সামনে। কি হয়েছে অনেক? দিউর চোখ মুখের এরকম অবস্থা হলো কিভাবে? আমি কি করে জানবো? কারোর ঠেকা নিয়ে বসে নেই আমি। তুই সব সময় ওর ব্যাপারে এত রুড কেন? শোনো, মিডিল ক্লাস মেয়েগুলোকে আমার খুব ভালো করে চেনে আছে। আমিও তো মিডিল ক্লাস। তাহলে ধরে নিতে হবে আমাকে উদ্দেশ্য করে কথাটা তুই বললি। ধুর, তোর সাথে কথাই পারবো না, আমি চললাম। অনেক এটা বলেই বেরিয়ে যায় ঘর থেকে, আর দিয়াশা স্নিগ্ধার সাথে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর সব্যসাচী ড্রয়িং রুমে বসে আছে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য, কিন্তু সেটা কি কেউ বুঝতে পারছে না।
আমি আজ সবাইকে কয়েকটা কথা জানাতে চাই স্নিগ্ধার ব্যাপারে। সুজয়, কি জানাতে চাও বাবা? সব্যসাচী, কাকু, স্নিগ্ধার এই বাড়িতেই বিয়ে হবে। কথাটা শুনেই স্নিগ্ধার মুখে হাসি চিকচিক করে উঠল। সুজয়, সে তো খুব ভালো ব্যাপার, কবে করবে বলো? সব্যসাচী, কাকু, বিয়েটা তিয়াসের সাথে হবে। কথাটা শুনে সবার মুখ কালো অন্ধকারে ঢেকে যায়। তিশা, এসব কি বলছো বাবা? অনেক, তুই কি পাগল হয়ে গেছিস দাদা? দিয়াশা, এসব তো কিছুই ঢুকছে না আমার মাথায়। সুজয়, এটা কিছুতেই সম্ভব নয়। সব্যসাচী, স্নিগ্ধাকে নিয়ে তুমি ওপরে যাও দিয়াশা, কেউ না ডাকলে নিচে আসবে না। স্নিগ্ধা সব্যসাচীর কানের কাছে গিয়ে বলল, দাদা প্লিজ রাজি করিয়ে নিও। তিয়াস দাও পড়ে গেছে, তুমি প্লিজ এদিকটা দেখে নিও। সব্যসাচী একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আচ্ছা তুমি এবার ওপরে যাও। স্নিগ্ধা আর দিয়াশা উপরে চলে গেল। সুজয়, দেখো বাবা, তুমি ওকে ভালোবাসো, তাই ওর জন্য যেটা ভাববে সেটা অবশ্যই সঠিক, কিন্তু আমি এটা মানতে পারবো না। অনেক, ঠিকই তো, তোর এইটুকুতেই চোখ মুখের হাল কি হয়েছে দেখেছিস, আর তুই বলছিস ওকে তার হাতে তুলে দিবি, যে ওর এত বড় ক্ষতি করেছে, যার জন্য স্নিগ্ধা তোকে ভুলে গেছে। সব্যসাচী, আ তিয়াস তো নিজের ভুল বুঝতে পেরেছে, আর স্নিগ্ধা ওকে ভালোবাসে, তাই আমি চাই ওদের বিয়েটা দিয়ে দিতে। আমি চাই না ওর আর কোনো কষ্ট হোক। অনেক তো কষ্ট পেল, এবার না হয় একটু সুখের মুখ দেখবে। তিশা, তোমার কি মনে হয় স্নিগ্ধার পরে সব মনে পড়লে ও তিয়াসের কাছে থাকবে? সব্যসাচী, সেটা পসিবল নয় কাকিমা, ডাক্তার বলেছে ওকে জোর না করলে কিছুই মনে পড়বে না, আর জোর করলে হিতের বিপরীত হতে পারে। আর ও যত আমার কাছাকাছি থাকবে, আমার ভালোবাসা ওকে সব মনে করতে বাধ্য করবে, সেটা তিয়াসের ভালোবাসা হবে না। আর কাকু কাকিমা, প্লিজ আপনারা না করবেন না। সুজয়, একটাই শর্ত। সব্যসাচী, কি? সুজয়, ওর বিয়ের পর তোমাকে আর অনেককে আমাদের সাথে থাকতে হবে, আর আমাদের মা বাবা বলে ডাকতে হবে। রাজি তো বলো? রাজি বাবা। আর মায়ের কোনো ভ্যালুই নেই? তা হবে কেন? সব্যসাচী গিয়ে হালকা করে জড়িয়ে ধরল তিশাকে, আর অনেক মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে দেখে অনেকের কাঁধে হাত রাখলো সুজয়। সব্যসাচী, এই বিয়ের পর আমি বিদেশে চলে যাব, তোমরা যাবে তো আমার সাথে? সুজয়, অবশ্যই, কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং। সব্যসাচী, বাবার বিজনেস সামলাবো, অনেকও চায় বিজনেস সামলাতে, তাই ও আমার সাথেই কাজ করবে। অনেক, কিন্তু ইঞ্জিনিয়ারিং তো তোর ড্রিম ওয়ার্ক। সব্যসাচী, কিন্তু আমি আমার সব থেকে সুন্দর স্বপ্নটা হারিয়ে ফেলেছি, তাই এই স্বপ্নটা আমি আর পূরণ করার মতো মানসিকতায় নেই রে। সুজয়, ওকে আর কিছু বলে লাভ নেই, ও নিজের লক্ষ্যে সবসময় স্থির। তুমি যা চাও তাই হবে বাবা। তুমি যে ত্যাগটা করেছো আমার মেয়ের জন্য, সেটা আর কেউই করতো না। সব্যসাচী
একটা তাচ্ছিল্যের হাসি দেয়। অন্যদিকে, কিরে দিয়াশা, কি ব্যাপার বলতো, মেনে নিল কিনা বুঝতে পারছি না তো কিছু। কিন্তু তো কথাটা শেষ হওয়ার আগেই সব্যসাচী ঘরে ঢুকলো আর বলল, তোমার মা বাবা রাজি, পরের মাসেই বিয়ে হবে। তিয়াসের বাবাও আসবে কিছুদিন পর, তাই তুমি একদম নিশ্চিন্তে থাকো। স্নিগ্ধা তো ওখানেই একটু নেচে নিল আর সব্যসাচীকে বলল, তুমি অনেক ভালো, আমি এবার আমার মনের মানুষটাকে পেয়ে যাব, কি মজা। বলেই দৌড়ে চলে গেল অনিকের ঘরের দিকে। সব্যসাচীদা, ভালোবাসার মানুষের সাথে সব সময় এরকম কেন হয়? দিয়াশা মুখ নিচু করে বলল, ভালোবাসা মানেই তো অপ্রাপ্তি রে। সত্যি কাউকে ভালোবাসা উচিত না। না, একদম এসব বলবি না। আমি জানি তুই আমার ভাইটাকে বড্ড ভালোবাসিস। দেখ রাধা, কৃষ্ণের ভালোবাসা হলো আমাদের কাছে ভালোবাসার প্রতীক। একে অপরকে ভালোবাসা সত্ত্বেও তাদের ভালোবাসা পূর্ণতা, কিন্তু সেটা মিথ্যে নয়, এবং তাদের ভালোবাসা অত্যন্ত সুন্দর। আর অন্যদিকে দেখ, শিব দুর্গার ভালোবাসাও একটা ভালোবাসার প্রতীক, এবং তাদের ভালোবাসা সম্পূর্ণ। ভালোবাসলেই তাকে পাওয়া যায় না তাই নয়, শুধু ভাগ্যের উপর নির্ভর করে। এই অনেক জানিস, তিয়াসের সাথে আমার বিয়ে ঠিক। তুই খুশি নস আমার জন্য? কি করছিস বলতো? তুই খুশি নস নাকি? আমার কিছুই আসে বা যায় না, তোর লাইফ, তুই যা ইচ্ছা কর, গো টু হেল। অনেক ঘর থেকে বেরিয়ে যায় আর স্নিগ্ধা হতবাক হয়ে বসে থাকে। আমার সাথে আজকে ঘুরতে যাবে। সব্যসাচীর কথাটা বলতে দেরি, কিন্তু স্নিগ্ধার রাজি হতে দেরি হলো না। একদম যাব। আচ্ছা, আমরা কে কে যাব? শুধু তুমি আর আমি। ওকে, আমি রেডি হয়ে আসছি। এটা পরে বেরিয়েও। একটা প্যাকেট স্নিগ্ধার হাতে গুজে দিয়ে বলল, ও বাবা, এটা তো একটা শাড়ি। আসলে তিয়াসও আসতে পারে, তাই জন্য। ও সত্যি? আচ্ছা, তুমি 5 মিনিট বসো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। কিছুক্ষণ পর স্নিগ্ধা কালো রঙের শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে এলো, নিজের ভেজা চুলগুলো মুছতে মুছতে। সব্যসাচী স্নিগ্ধার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কোনো স্বাদ ছাড়াই। স্নিগ্ধাকে তার কাছে অসাধারণ লাগছে, যেন স্নিগ্ধাকে দেখে চোখের তৃষ্ণা মেটাচ্ছে সব্যসাচী। স্নিগ্ধা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করেই চলেছে, যদিও একটা কথাও সব্যসাচীর কান অবধি পৌঁছাচ্ছে না। সে তো একটা নেশার মধ্যে রয়েছে, যা হলো স্নিগ্ধার নেশা। সব্যসাচী আস্তে আস্তে স্নিগ্ধার কাছে এসে এগিয়ে গেল আর স্নিগ্ধার ভেজা চুলে মুখ গুজে দিল। ঘটনার পরিপ্রেক্ষিতে স্নিগ্ধা জমে যায় কিছু সেকেন্ড পর। সব্যসাচীকে হালকা ধাক্কা মেরে সরিয়ে দেয় স্নিগ্ধা, আর সব্যসাচীর সবটা মাথায় আসায় সব্যসাচী লজ্জায় মাথা নামিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। গাড়িতে বসে সব্যসাচী জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আজ কি হলো আমার? পাগল হয়ে গেছি নাকি? আমি কি করে আমার বন্ধুর হবু বউয়ের সাথে? ছি ছি, না স্নিগ্ধা, আমার কেউ নয়, আমাকে এটা মেনে নিতেই হবে। আমার
পিচ্ছি আর নেই আমার পিচ্ছি, আমার বউ, আমার জীবন সবটাই হারিয়ে গেছে একটা ঝড়ে। এখন শুধু তার প্রতিচ্ছবি পড়ে আছে আমার হৃদয়ে। মনে মনে বলতে গিয়ে ডুকরে কেঁদে ওঠে, চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কিন্তু যখন দেখলো স্নিগ্ধা গাড়ির দিকেই আসছে, তখন তা আড়াল করে নিল। স্নিগ্ধা চুপচাপ বসে সিট বেল্ট লাগিয়ে নেয় আর সব্যসাচী মুখ নিচু করে নেয়। আই এম সরি। স্নিগ্ধা সব্যসাচীর দিকে তাকিয়ে দেখে সব্যসাচীর চোখের কোণায় জল। তাই স্নিগ্ধা কথাটা এড়ানোর জন্য বলে, আমরা কোথায় যাব আজকে? দ্যাট ইজ এ সারপ্রাইজ। স্নিগ্ধা একটা মিষ্টি হাসি দিয়ে নিজের কথার ঝুড়ি খুলে বসে আর সব্যসাচী সব কথা মন দিয়ে শুনতে থাকে। কিছুক্ষণ পর সব্যসাচী একটা ফুচকার দোকানের সামনে দাঁড়ায়। স্নিগ্ধাকে আর পাইকে দোকানের সামনে গিয়ে তাড়াতাড়ি ফুচকা অর্ডার করে দেয়। তারপর সব্যসাচী স্নিগ্ধার কানের কাছে এসে বলে, জানো স্নিগ্ধা, এই ফুচকার এত সুন্দর স্বাদ কেন হয়? দেখো, একদম আজাইরা কথা বলবে না। খেতে এসেছি, খেতে দাও। তোমার ওই ফুচকা কিভাবে বানায় শুনলেই গা ঘেঁটে যায়। কিন্তু তুমি কি করে জানলে আমি কি বলবো? আমাকে অনেক বলেছে। ও দুজনের ফুচকা খাওয়া শেষ হলে সব্যসাচী গাড়ি নিয়ে গঙ্গার ঘাটে যায়। চারিদিকটা অন্যান্য দিনের তুলনায় বেশ ফাঁকা। স্নিগ্ধা আর সব্যসাচী ঘাটের এক জায়গায় গিয়ে বসলো। জানো দাদা, আমার না খুব ইচ্ছে ছিল এই জায়গাটায় আসার। জানি। তুমি কি করে জানলে? না মানে এমনি। হুম তুমি আমাকে বলেছিলে স্নিগ্ধা যে তুমি চাও গঙ্গার ঘাটে এসে বসতে, একসাথে আমার সাথে হাত ধরে হাঁটতে, একসাথে বসে রবীন্দ্রসঙ্গীত শুনতে, আমার কপালে পড়ে থাকা বড় চুলগুলো সরিয়ে কপালে ঠোঁট ছোঁয়াতে। আরও কত কিছু ভেবেছিলাম, সব একটা একটা করে পূরণ করব। কিন্তু তোমার দেখানো স্বপ্নগুলো এক এক করে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। হয়তো সব স্বপ্নই পূরণ হবে তোমার, শুধু যাকে ঘিরে স্বপ্ন দেখতে সেই মানুষটা অন্য কেউ হয়ে যাবে। যাওয়া যাক দাদা। তারপর তারা সিনেমা দেখে, খেয়ে গাড়ি করে বাড়ি ফিরছে। স্নিগ্ধা ঘুমিয়ে গেছে আর সব্যসাচীর মনে ভিড় করছে আগের সব কিছু। আজকের স্মৃতিগুলো আঁকড়ে ধরেই সারা জীবনটা কাটিয়ে দেব পিচ্ছি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি তিয়াসের স্ত্রী হয়ে উঠবে। তোমাদের সংসারটা অনেক সুন্দর হবে দেখো। এসব ভাবতে ভাবতেই স্নিগ্ধার দিকে চোখ আটকে যায় সব্যসাচীর। স্নিগ্ধার ঘুমের মধ্যে লম্বা চুলগুলো এলোমেলো হয়ে গেছে, কোমরের কাছে কিছুটা শাড়ি উঠে গেছে, কানের একটা ঝুমকো খুলে গেছে। সব কিছু যেন সব্যসাচীর মধ্যে আবার নেশা তৈরি করছে। সব্যসাচী জোরে জোরে শ্বাস নিতে থাকে। সে চায় না একই জিনিসের পুনরাবৃত্তি হোক। কিছুটা ইতস্তত হয়ে স্নিগ্ধার শাড়িটা ঠিক করে দিল। বাড়ির সামনে এসে হালকা হালকা স্নিগ্ধাকে ডাকলেও উঠছে না, তাই একটু জোরে ডাকলে স্নিগ্ধা ঘুমের মধ্যে সব্যসাচীকে জড়িয়ে ধরে। সব্যসাচী একদম জমে যায়, কারণ সে জানে তার স্নিগ্ধার প্রতি আসক্তি কতটা দৃঢ়।
যার ফল হিসেবে সে আবার স্নিগ্ধার কাছে চলে যেতে পারে। তাই জন্য সে স্নিগ্ধাকে ঠিক করে বসিয়ে একটু জল খেয়ে নেয়, তারপর কোলে তুলে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব স্নিগ্ধার ঘরে গিয়ে শুইয়ে দিয়ে আসে। নিজের ঘরে গিয়ে সব্যসাচী একটা ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ যাবৎ একটা লম্বা শাওয়ার নেওয়ার পর শুধু ট্রাউজার পরে বেরিয়ে আসে। অনেকটা হালকা লাগছে। কিছুক্ষণ চুলগুলো মুছে নিয়ে আলমারি থেকে গিটার বের করে। কেন যেন নিজেকে বড্ড অপরাধী লাগছে। বারবার মনে হচ্ছে স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে নিজের অনেক বড় ক্ষতি করে দিয়েছি। নিজের বেঁচে থাকার একটা জায়গা অন্য একজনের হাতে তুলে দিয়েছি। কিন্তু এটা না করলে হয়তো স্নিগ্ধা খুশি হতো না। শত হোক, সে তো তিয়াসকেই মন থেকে ভালোবাসে, আর আমি তাকে। খুব কষ্ট হচ্ছে সারাদিন স্নিগ্ধাকে নিজের কাছে রেখে। কষ্টটা বেড়ে গেছে। সব্যসাচী গিটার নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে গিটার নিয়ে গান শুরু করে। হয়তো এর ফলেই কিছুটা হলেও কষ্ট কমবে। চারিদিকে খুব সুন্দর হাওয়া চলছে। স্নিগ্ধ নিস্তব্ধ একটা পরিবেশ। চোখ বন্ধ করেই শুরু করলো সব্যসাচী। সব্যসাচী নিজের হাতে লেখা পিচ্চি ট্যাটুটার দিকে তাকিয়ে মলিনভাবে হাসলো। গানটা শেষ করে চোখ চেপে বন্ধ করে নেয়, আর চোখ দিয়ে অঝোর ধারায় জল নেমে আসে। পুরো গানটাই তো স্নিগ্ধাকে ভেবে গিয়েছে। তার ফলে বুকের বাঁ দিকে চিনচিনে ব্যথাটা অতিরিক্ত পরিমাণে হচ্ছে। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে কিছুক্ষণের কান্নার ফলে। এই কয়েকদিন না চাইতেও জলে চোখের জল নেমে আসে। হয়তো এইভাবেই মন নিজের জমে থাকা মেঘগুলোকে বের করতে চাইছে। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।